সাথে সাথে পিহুর কথা থেমে গেল। শরীরের ভিতরে অদ্ভুত এক শিষ্যেরানি বয়ে গেল। লোকটির নেশালো কণ্ঠস্বরে পিহু কেঁপে উঠল, তবে হাল ছাড়ল না। নিজের পা দিয়ে লোকটির পায়ে জোরে আঘাত করতেই লোকটির হাত ঢিলা হলো। সাথে সাথে পিহু ছিটকে দূরে এসে লোকটির দিকে গান পয়েন্ট করল, যেন লোকটি বাড়াবাড়ি করলেই এক্ষুনি গুলি করে ইচ্ছা খতম করে দেবে। পিহু রাগী চোখে লোকটার দিকে ভালোভাবে তাকাতেই পিহু জমে গেল। লোকটির হাতে থাকা বন্দুকটির নিচে পড়ে গেছে। লোকটির চোখের চশমাটাও নিচে। লোকটি মাস্ক হাতে নিয়ে তার দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। পিহু যেন আর কিছু ভাবতে পারল না। 1 সেকেন্ডও দেরি না করে নিজের হাতে থাকা গানটি ফেলে লোকটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ধরতেই কেঁদে উঠল পিহু। পিহুর জড়িয়ে ধরা দেখে হাসল লোকটি, নিজেও হাত বাড়িয়ে জড়িয়ে নিল পিহুকে। পিহু কাঁদতে কাঁদতে লোকটির বুকে অসংখ্য কিল খুশি দিতে দিতে বলে উঠল, আপনি ঠিক আছেন? আল্লাহ, আপনি ঠিক আছেন? কই ছিলেন আপনি? সাদি, কই ছিলেন আপনি? সাদি একটা দীর্ঘশ্বাস ফেলে পিহুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে পিহুর কান্নারত মুখে থুতনি উঁচু করে ধরে বলে উঠল, আগামীকাল সকাল 7টায় আমাদের কানাডার ফ্লাইট, আর তখনই সব খুলে বলবো তোকে। এখন আমি চাই তুই নিজের হাতে প্রতিশোধ নিয়ে ওই জানোয়ারের থেকে, তোর বেস্ট ফ্রেন্ড মামুনি বাবাইয়ের, তোর যেমন ইচ্ছা। সাদির কথার পর পিহু আরও কিছুক্ষণ কাঁদে, তারপরও ফোপাচ্ছে। সাদি একটু থেমে আবারও বলে উঠল, তাড়াতাড়ি কর, সিরেন তার আম্মাকে খুব মিস করছে। শিরেনের কথা শুনতেই পিহু সাদির দিকে চোখ মেলে তাকায়। তারপরে আর এক মুহূর্ত দেরি না করে ডিজেল ড্রাম দুটো এনে রাখে জাহিনের পাশে। জাহিনের চোখে তখন ভয়। সাদি পিহুর পিছনে এসে পিহুর চুলের ঝুঁটি খুলে দেয়, সাথে সারা পিঠদয়ে ছড়িয়ে কেশগুলো। পিহু নিজের পকেট থেকে চাকুটা বের করেই ঢুকিয়ে দেয় জাহিনের হাতে। জাহিন প্রচণ্ড বেদনায় গুংড়ে ওঠে। জাহিনের গুংড়ানো দেখে সাদি এসে জাহিনের মুখের বাঁধন খুলে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, তো কুত্তার বাচ্চা, তোর ভেতরে মানুষত্ব বলে কিছু ছিল না? কিভাবে মারলি নিরীহ মানুষগুলোকে? তোকে কত বিশ্বাস করেছি আমি। কথাটি বলে সাদি জাহিনের থেকে একটু সরে আসে, পিহুকে ইশারায় সরে যেতে বলে। পিহু সরতেই সাদি ঘুরে হাওয়ায় উঠে গায়ে জোরে লাথি মারে জাহিনের মুখ বরাবর। সাদির শক্ত বুটের আঘাতে জাহিনের গালের 4টে দাঁত খুলে বের হয়ে আসে, সাথে জাহিনের আর্তনাদ। সাদি আবারও লাথি দিতে যাবে, তার আগেই পিহু সাদিকে থামিয়ে বলে, এ শিকার আমার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছে। আমি শাস্তি দিতে চাই ওকে। পিহুর রাগী চোখের দিকে তাকিয়ে সাদি মুচকি হাসে। তারপর পিহুর কপালে একটা ছোট্ট চুমু দেয়। কপালের কাছে আসা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে শান্ত কণ্ঠে বলে, ওয়েল ডান স্টুপিড, তুই যা চাইবি, আমি বাইরে যাচ্ছি। সাদি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলে, 7 বাজে, 20 বাজার আগেই কাজ শেষ করবি। আমি গাড়ির কাছে যাচ্ছি। বলেই সাদি উল্টো হেঁটে চলে গেল। সাদি জানে তার পিহুর শক্তির কথা, তাই সাদির চিন্তা নেই। পিহু একবার চলে যাওয়া সাদির দিকে তাকিয়ে আবারও জাহিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। জাহিন গোঙাচ্ছে, গলা দিয়ে শব্দ আসছে না। পিহু জাহিনের দিকে এগিয়ে গিয়ে জাহিনের চুল ধরে নিজের চোখে চোখ রাখায়। তারপর কটমটে কণ্ঠে কিছু বাজে গালি দিয়ে বলে ওঠে, কি ব্যাপার মিস্টার জাহিন? তোর গার্লফ্রেন্ড সাফু বেবসকেও কুচি কুচি করে কুত্তা দিয়ে খাওয়াইছি। বল তুই কি চাস? জাহিন বেশ কিছুক্ষণ চুপ থাকে। ভাঙা দাঁতের জন্য গাল দিয়ে রক্ত পড়ছে। জাহিন সীমিত কণ্ঠে বলে, ছাড় আমাকে, তুই এত খারাপ বুঝতে পারিনি, নয়তো তোকেও ওপরে পাঠাই দিতাম। জাহিন আর কিছু বলার আগেই পিহু নিজের বুট পরিহিত পা দিয়ে জাহিনের 2 পায়ের মাঝ বরাবর সজোরে লাথি মেরে জুতো দিয়ে চেপে ধরে বলে হিসিয়ে, আমি যেই লেভেলের খারাপ তুই বুঝতে গেলে তোর মৃত্যুর তারিখ এসে যাবে। সাফু বেবসের বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে তীব্র যন্ত্রণায় জাহিনের চোখ উল্টে গেছে। পিহু নিজের চাকুটা কিছু দূরে গিয়ে নিশানা করে জাহিনের বুকে গেঁথে দিল। তারপরে কাছে গিয়ে আবার টান দিয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ডকে মেরেছিস, আমার মামুনিকে মেরেছিস, আমার বাবাইকে মেরেছিস, কষ্টের সাগরে ডুবিয়েছিস তুই। এবার তুই আগুনের সাগরে ডুবে যাবি। তোর কলিজাটা দেখার খুব ইচ্ছে আমার। কিভাবে এমন কাজ করলি তুই? বলে আবারও হাসল পিহু। সজোরে আবারও লাথি মারল জাহিনের 2 পায়ের মাঝ বরাবর। রক্ত বেরো হচ্ছে গাল দিয়ে।
পিহু জাহিনের কাছে এগিয়ে এসে যত্ন করে জাহিনের শার্টটা টেনে ছিঁড়ল। বুকটাও রক্তে ভেজা। পিহু এবার পরম তৃপ্তির সাথে জাহিনের বুকের চামড়া কাটতে লাগলো। জাহিন ছটফট করতে থাকলো। পিহু সরতেই ফিনকি মেরে রক্ত এসে পড়ল তার মুখে। পিহু হাসে, দাঁত এলিয়ে হাসে। বুকের কাছে ফাঁকা হয়ে গেছে। পিহুর হঠাৎ কি হলো আর কিছু করলো না। এগিয়ে এসে জাহিনের চারিদিকে ডিজেল দিয়ে মারিয়ার লাশের কাছে এসে বিড়বিড় করে বলল, তোমার উপকার আমি ভুলবো না মারু। তবে তুমি আমার প্রিয় মানুষটা বাদে অন্য কারো হাতে খুন হলে তাকে আমি কখনোই ছাড়তাম না। পিহু এবার সিঁড়ির দিকে এগিয়ে গেল। জাহিন সেন্সলেস। পিহু কারেন্টের সুইচ দিল। সাথে সাথে জাহিনের অজ্ঞান শরীরটা কারেন্টের ভোল্টে কেঁপে উঠল। পিহু এসে পকেট থেকে লাইটারটা বের করে ছুঁড়ে দিল। ভেতরের সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেল। পিহু বাইরে থেকে লোহার দরজাটা লক করে উপরে চলে এলো। বাইরে সাদি দাঁড়িয়েছিল। পিহু বের হতেই পিহুকে নিয়ে নিজের গাড়িতে উঠে রওনা হয় নিজেদের বাড়ি। সেখান থেকে গুছিয়ে শিরেনকে নিয়ে এয়ারপোর্টে যাবে। গাড়িতে পাশাপাশি সিটে বসে আছে পিহু আর সাদি। সাদি মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। মুখে কোনো কথা নেই, ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি। পিহু আর চুপ থাকতে পারল না। পেটের ভিতরে অজানা কথাগুলো গুলিয়ে উঠছে। পিহুর এমন অস্থিরতা দেখে সাদি আগে বলে উঠল, কিছু বলবি? আপনি আমার খোঁজ পেলেন কি করে? আর বম ব্লাস্টে বেঁচে গেলেন কিভাবে? আর মারিয়াকে মারলেন কেন? আপনি কি আমার উপর রেগে আছেন? সাদি দীর্ঘশ্বাস ফেলে টেরা চোখে পিহুর দিকে তাকিয়ে বলল, ফার্স্ট, ধীরে ধীরে জিজ্ঞাসা কর। আর সেকেন্ড, তুই একমাত্র মানুষ এই দুনিয়ায় যার উপর কখনো রাগি না এসব কারণে। কারণ আমি তোকে বিশ্বাস করি, সাথে প্রচুর ভালোবাসি। আপনি মারিয়াকে কেন মারলেন? এটা ভালো ছিল। আর ইউ ম্যাড? কেন? যারা টাকায় কাজ করে তারা কখনো ভালো হয় না। তবুও ওকে আমি মারতে চাইনি। যখন তোর আস্তানায় পৌঁছালাম তখন সবার আগে গার্ড দুটোকে মেরেছি। আর মারিয়া যখন ওই ঘরে গেল তখন প্রথমে আমি ভেবেছিলাম আড়াল থেকে তুই, কিন্তু না, আমি কিছু করার আগেই মারিয়া গুলি ছুড়ে আমার দিকে। আর একটু হলে আমার ঘাড় ছুঁয়ে চলে যায়, তাই পরপর গুলি করে ওকে সরিয়েছি। তাছাড়া উপায় ছিল না, হয়তো আমি মরতাম, না হয়ও। ও, মন খারাপ? আপনি বম ব্লাস্ট থেকে বাঁচলেন কি করে? রুসাইবারের কত কেঁদেছি আমি, জানেন? মরে গেলে খুশি হতিস সুইট হার্ট? চুপ, একদম চুপ। কি বলেন আপনি? এবার বললে নিজ হাতে আমি আপনাকে মেরে দেব কিন্তু। সাদি ঠোঁট এলিয়ে হাসে নিঃশব্দে। ব্যস্ত রাস্তায় চোখ রেখে ড্রাইভ করতে করতে বলে, যেদিন সাফানি খোঁজ হলো সেদিন থেকে আমি সন্দেহ করেছিলাম যে সেকেন্ড কেউ গেম খেলছে। আর ফায়াজকে তো চোখের সামনে থেকে নিয়ে এলি। সেদিন থেকে বাসার সামনে আর পার্কিং এরিয়ার সিসিটিভি গুলো চেক করতে থাকলাম। আর একজন স্পাইকে বাড়ির উপর নজর রাখতে বললাম। আমার সন্দেহ ছিল আমার উপর শত্রুতা করে কেউ যেন তোর ক্ষতি না করে। তাই তোর মোবাইলে ট্র্যাকারও চালু রেখেছি, তোর অজান্তে। কারণ আমি জানি তুই বেশি ফোন টিপিস না। কিন্তু আমাকে ভুল করে দিয়ে যাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি কাজ করেছি সে আমার বিরুদ্ধে গিয়ে গেম প্লে করছে। আমাকে ঘুমের ইঞ্জেকশন দিলি, ঘরের চারপাশে বেডের সাইডে মিনি ক্যামেরা ছিল, পরে সব দেখেছি আমি। যেদিন তুই ফায়াজকে কিডন্যাপ করেছিলি সেদিনই লাগিয়েছিলাম রাতে। তবে আমার মনে সন্দেহ ছিল না, শুধু চেয়েছিলাম তোকে নিরাপত্তা দেয়া। কিন্তু যা দেখলাম তারপর আমি তখন থেকে দুজনকে লাগালাম তোর পেছনে। তুই আর মারিয়া যখন প্রথমে আন্ডারগ্রাউন্ডে গেছিলি জাহিনকে দেখতে, তখনই আমি ওই জায়গা সম্পর্কে জানতে পারি। আর যখন দেখি তুই বারবার এর দিকে আসছিস তখন আমি আমার ঘড়িতে তোর লোকেশন দেখে সাথে সাথে বার থেকে বেরিয়েছিলাম। কারণ আমি তখনই সুযোগ পেয়েছিলাম তোদের আন্ডারগ্রাউন্ডে যাওয়ার। আর তারপর তো বোম বিস্ফোরণের কথা শুনলাম। এমনকি আমার গ্রুপের একজন বাদে সবাই পুড়ে গেছে। সাদির কথা শুনে পিহু স্তব্ধ। সে তো সিসিটিভি ক্যামেরাগুলোকে অকেজো ভেবেছিল, আর বিছানার পাশেরগুলোকে কখনো দেখেনি। ফোনের দিকে তাকিয়ে দেখে এখনও লোকেশন চালু, সাথে সাথে অফ করে দেয়। সাদি আর চোখে দেখে হাসে। পিহু সাদের দিকে তাকায় না। সেই মেরুন রঙের শার্ট আর ঘড়িটা ঠিকঠাকই আছে। তাহলে যাকে দেখেছিল সে কে? পিহু সাদিকে আবারও জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা, আমি যে পোড়া হাতটা দেখলাম সে কে? কোনটা দেখেছিস জানি না। তার হাতেও একই ঘড়ি আর একই রঙের শার্ট ছিল। সাদি এবার পিহুর দিকে তাকিয়ে বলে, তোর মন বলেছিল আমি মরে গেছি? আহা, তাহলে প্রশ্ন থেকে যায়। এমনি কি স্টুপিড বলি? দুনিয়াতে কি ঘড়ি একটা আর এই রঙের শার্ট একটা? তাও ঠিক। স্টুপিড।
পিহু এবার সাদির দিকে তাকিয়ে রাগে চোখে বলে, দেখেন আমার স্টুপিড করবেন না। নিজে ফেলটুস ডক্টর, ডাব্বা পেয়ে ভুয়া সার্টিফিকেট করে ডক্টর হয়েছে আর আমায় বলে স্টুপিড। সাদি পিহুর দিকে তাকায় আবারও। এক চোখ টিপ দিয়ে ভ্রু নাচিয়ে পিহুর টকটকে ঠোঁটের দিকে ইশারা করে নিচের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, কানাডা ফিরে চল, অনেক হিসাব কিতাব বাকি। আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার শখ মেটাবো, সিরেনের ভাই বোন আনার ব্যবস্থা করব। তবে এবার এটা তোর পেটের ভেতরে ছোট্ট ছোট্ট করে বেড়ে উঠবে আমার রক্তের। পিহুর কান দিয়ে ধোঁয়া উঠছে লজ্জায়। পিহু কোনো মতে বলল, চুপ করুন অসভ্য লোক। স্টুপিড। বাড়ি ফিরে আগে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল পিহু। পিহু আসতেই সাদিও গোসল সেরে এলো। পিহুর চুল দিয়ে এখনও টপ টপ করে পানি পড়ছে। রাত 3:30 পেরিয়েছে। শিরেন বিছানার এক কোণে ঘুমোচ্ছে। সাদি ওয়াশরুম থেকে একেবারে অজু করে বের হয়েছে। সাদি পিহুর কাছে এসে দুটো জায়নামাজ থেকে একটা পিহুর হাতে দিয়ে শান্ত কোমল কণ্ঠে বলল, তাহাজ্জুদের নামাজ পড়বো চল, আর তওবা করব। এই জীবন থেকে সমস্ত পাপের ক্ষমা চাইব। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আমাদের প্রতিশোধ শেষ, এবার আমরা একটা সুন্দর জীবনে ফিরে আসতে চাই। সেই আগের বেহুকে চাই আমি। পিহু বেশ কিছুক্ষণ সাদির দিকে তাকিয়ে রইল। সাদির চোখের ভাষা আজও পিহু পড়তে পারে না। পড়তে পারলে হয়তো সাদির এই লাল আভায় ভরা চোখ দুটোর রহস্য জানতে পারত। পিহু জায়নামাজ হাতে নিয়ে নিচু স্বরে বলে উঠল, আপনি আমায় মাফ করেছেন তো? আসলে আমার উদ্দেশ্য খারাপ ছিল না, শুধু আমি আপনাকে শুদ্ধ দেখতে চেয়েছিলাম, তাই আমি এমন কাজ করেছি। সাদি এবার হাসলো ঠোঁট এলিয়ে। তারপরে পিহুর দিকে তাকিয়ে বলল, আমি আমার পিহুরানির কোনো ভুল মনে রাখি না, কারণ আমি জানি আমার স্টুপিড নিষ্পাপ পবিত্র। পুরো দুনিয়ার কাছে তুই ক্ষণিকের জন্য খারাপ হলেও আমার কাছে প্রতিটা সেকেন্ড তুই পবিত্র। আর কথা বাড়ায় না। নামাজে দাঁড়িয়ে যায় দুজন। সাদির থেকে 1 ফুট দূরত্বে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। দীর্ঘক্ষণ নামাজ পড়ে মোনাজাত করে একসঙ্গে। অতীতের সকল ভুলের জন্য মাফ চায় আল্লাহর কাছে। আর সামনের একটা সুন্দর সংসার। নামাজ শেষ করে দুজনেই জিনিসপত্র লাগেজ গোছাতে শুরু করে। শিরেন উঠেছে কিছুক্ষণ আগেই, তবে পিহুকে পাত্তা দিচ্ছে না। সাদের কোলের ভিতরে গিয়ে বসে রয়েছে। পিহু 2-3 বার হাত এগিয়ে দিলেও শিরেন মাথা ঘুরিয়ে নিয়েছে। তার মানে সে যাবে না। শিরেনের কর্মকাণ্ড দেখে সাদি হেসে পিহুকে বলে, তোর উপর রাগ করেছে দেখেছিস? পিহু বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে লাগেজের চেন টেনে দিয়ে শিরেনকে জোর করে নিল সাদির কোল থেকে। কিন্তু শিরেনের কোনো রেসপন্স নেই, একেবারে শান্ত। পিহু এবার শিরেনের কপালে চুমু খেয়ে হেসে বলল, রাগ করে না মা, সরি তো, আর হবে না, আর দেরি করবো না, প্রমিস। তাকাও আমার দিকে। তবুও শিরেন তাকায় না। এদিকে শিরেনের রাগ ভাঙানো দেখে সাদি হেসে গড়াগড়ি খাচ্ছে। সাদির হাসি দেখে পিহু রেগে জোরে বলে উঠল, চুপ করুন, একদম হাসবেন না। আমার মেয়েটা আমার উপরে রেগে আছে আর আপনি হাসছেন। পিহুর কথায় সাদি আরও জোরে হেসে উঠল। পিহুর কোলে শিরিনের দিকে তাকিয়ে বলল, সিরেন, তোমার মাম্মাকে বলে দাও তুমি চাইছো তোমার একটা ভাই বোন আসুক, তাহলে তোমার রাগ কমে যাবে। কথাটা বলেই সাদি আবারও হাসতে লাগলো। অনেক কষ্টে শিরেনের রাগ ভাঙিয়েছে পিহু। তারপরে শিরেন খাবার খেয়েছে। সকাল 7টার ফ্লাইটে ক্যানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। শিরেনের সাথে নিতে পারেনি, শিরেনকে সাথে নিতে পারেনি। তাদের পরের ফ্লাইটে আসবে সে। ক্যাট বক্সে সুন্দর করে রাখা আছে শিরেনকে। কানাডা এয়ারলাইন্সের ভিতরে সিটে সাদির কাঁধে মাথা রেখে আছে পিহু। বিমানের ভিতরে লাইট অফ, সকলেই ঘুমোচ্ছে। পিহু সাদির ঘাড়ে মাথা রেখেই বলে উঠল, সাধু, আমরা কখনো বাংলাদেশে যাব না? আমাদের পরিবারের বাকি মানুষগুলোর সাথে কি আর কখনো দেখা হবে না? পিহুর কথায় সাদি পিহুর দিকে তাকায়। তারপরে ভ্রু কুচকে বলে, কাদের কথা বলছিস তুই? মেহু আপু আর ইরিন আপু। পিহুর কথাটা শুনে সাদি কিছুটা রেগে গেল, তবে নিজেকে শান্ত করে বলল, মেহুর সাথে দেখা করব, তবে ইরনাকে ভুলে না। যে বোন তার ভাইকে বিশ্বাস করতে পারেনি, বাবা মায়ের মৃত্যুর খবর পেয়েও আসেনি, তাকে বোন বলতে ঘৃণা হয়। আপনি না বললেন খবর পাইনি? আমি শুনেছিলাম এসেছিল, কিন্তু পরে জানতে পারি আসেনি। তাই তুই যাতে কষ্ট না পাস তাই বলেছি খবর পাইনি। মেহু আপুও তো আসেনি। তুই কি চাস? সাদি পিহুর দিকে তাকায়। পিহুও সাদির দিকে তাকায়। অস্পষ্ট চোখ জোড়ায় গভীর সমুদ্রের মতো রহস্য।
পিহু এবারে বলে ওঠে, আমি কি চাইবো? মানে তুই কি চাস? আবারও পুরনো স্মৃতি মনে করতে, কষ্ট পেতে? মানে যে বোন তোকে রেখে চলে যাওয়ার পর একদিনও খোঁজ নেয়নি, তার কথা কিভাবে মনে রাখতে চাস? মানে আপু তো এসেছিল আর মামুনি তো বলল সে খোঁজ নেয়, যদিও কথা হতো না। সাদি এবার চুপ করে যায়। শান্ত গভীর চোখে পিহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আমার বোকা রানী, এমনি এমনি কি স্টুপিড বলি? বুঝলাম না। সাদি এগিয়ে এসে পিহুর কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপরে আবারও একই কণ্ঠে বলে, আমরা যা শুনি বা দেখি তা সবসময় ঠিক হয় না জান। অতীত ভুলে যা, আর প্রশ্ন করিস না, ঘুমা। পিহু সত্যিই আর প্রশ্ন করল না। ছোট্ট মাথাতে যা বোঝার বুঝে গেল। সাদির ঘাড়ে মাথা রেখে সাদির ডান হাতটা নিজের হাত দিয়ে ধরে মুখের কাছে নিয়ে এসে ছোট্ট একটা চুমু আঁকল। তারপরে বিড়বিড় করে বলে উঠল, খুব ভালোবাসি আপনাকে সাধু। সাদি এবার হাসে। ঠোঁটজোড়ায় এক সুন্দর হাসি ফুটে ওঠে। চোখেও যেন হাসিরা দোলা খাচ্ছে। সাদিও নিজের দুই হাতের মুঠোয় পিহুর হাত দুটো এনে কোমল নিশানো কণ্ঠে বলে উঠল, আমিও ভালোবাসি আমার পিহু রানীকে, খুব ভালোবাসি। অসম্ভবের থেকেও অসম্ভব ভালোবাসি তোকে। প্রায় 15 ঘন্টা জার্নি করে পিহুরা ক্যানাডার মাটি স্পর্শ করে। সিরেনকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 24 ঘন্টা পেরিয়ে গেছে। পিহু বাসায় ফিরে পিহু নিজের মতো গোছানো শুরু করলো। সিরেনও সারাদিন পিহুর পায়ে পায়ে। সাদি হসপিটালে যাবে কিছুদিন পর থেকে। আপাতত কাল থেকে অফিসে জয়েন করবে, নয়তো ব্যবসা শিখে উঠবে। সাদির এত পরিশ্রমে দাঁড় করানো ব্যবসাটা আজ কত দিন ম্যানেজারে দেখছে। সাদিও বাসায় ফিরে ম্যানেজারকে জানায়, সাথে ফাহাদকেও। সময়টা ফেব্রুয়ারি হওয়ায় টরন্টো শহরে এখন প্রচুর ঠান্ডা। সন্ধ্যের পরপরই প্রায় প্রায় তুষারপাত হয়। রাস্তার পাশে সবুজ ঘাসগুলো ছোট্ট ছোট্ট তুষারকণায় ঢেকে যায়। আজও তেমন একটা রাত। বাইরে তুষারপাত হচ্ছে, বাড়ির ভিতরে হিটার চলছে। রাত 10টা বেজে 21 মিনিট। সাদির বুকে হেলান দিয়ে গল্পের বই পড়ছে পিহু। সাদি চুপচাপ বসে আছে তার পিহু রানীকে কোলে নিয়ে। শিরেন ডিভানের উপরে ঘুমাচ্ছে। সেই সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে বেচারি। সাদি হেসেছে। পিহু জোর করে তুলে খেতে দিয়েছে, তবে খায়নি, আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে। শিরেনের কাণ্ড দেখে সাদি পিহু হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থায় ছিল। পিহু বই বন্ধ করে বিছানা থেকে নেমে বুক শেলফে রেখে আসে। তারপর শিরেনের গায়ে একটু হাত বুলিয়ে আদর করে বিছানায় চলে আসে। বড় লাইট অফ করে বেডসাইড টেবিল ল্যাম্প জ্বালায় সাদি। পিহু বিছানায় শুয়ে পড়তেই পিহুকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় কমফোর্টার দিয়ে। উষ্ণ কমফোর্টারের নিচে দুটি দেহ একে অন্যকে জড়িয়ে রেখেছে। সাদি কিছুক্ষণ চুপ থেকে ফিসফিস করে পিহুর কানের কাছে বলে ওঠে, স্টুপিড। পিহু ছোট্ট করে উত্তর দেয়। হুম। সাদি এবার পিহুর আরও কাছে চলে আসে, একেবারে বুকের সাথে জড়িয়ে নেয়। সুতো পরিমাণ ফাঁকাও রাখে না। তারপরে মাথা নিচু করে পিহুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে নিশালো কণ্ঠে বলে, মাম্মা বানাতে চাই তোকে, আমার ছোট্ট বাচ্চার মাম্মা। রাজি তুই? রাজি হয়ে যা না প্লিজ, খুব ভালোবাসবো প্লিজ। সাদির আদুরে আবদারে পিহু স্মিত হাসে, তবে কোনো প্রত্যুত্তর করে না। সাদির বুকে মুখ গুজে ছোট্ট করে কামড় বসায়। সাদিও যা বোঝার বুঝে যায়। পিহুর সম্মতিও বুঝতে পারে। সেই তুষার পড়া শীতের রাতে আবারও অন্য জগতে হারিয়ে যায় এক কপতি। ভালোবাসার সমুদ্রে তারা ভালো থাকুক। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। তুষার পড়ছে বাইরে। আকাশটাও সাদা ফকফকা, অন্ধকার। সকাল 7টা বেজে 20 মিনিট। জানুয়ারির 3 তারিখ চলছে। দেখতে দেখতে কেটে গেছে 3টে বছর। কতগুলো ঋতু, কতগুলো মাস, এতগুলো দিনে বদলে গেছে অনেক কিছুই। আবহাওয়া, সমাজ, সব কিছুই। সকাল সকাল মুখ ভার করে এলোমেলো চুল নিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে পিহু। চোখে এক রাশ অভিমান জমা। ল্যাপটপের স্ক্রিনের ওই পাশে সাদি। ইন্ডিয়া গিয়েছে বিজনেসের কিছু দরকারি কাজের জন্য। 7 দিনের মাঝেই ফেরত আসবে। কল দেওয়া থেকে সাদির তাকিয়ে আছে পিহু, তবে মুখে কোনো কথা নেই, চোখে এক রাশ অভিমান। শেষে সাদি না পেরে আবারও বলে ওঠে, কি হয়েছে জান, আপসেট কেন সকাল সকাল? পিহুর মুখে তখনও কোনো কথা নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদি এবার বিরক্ত হয়ে বলল,
দেখ কি হয়েছে বল, না বললে বুঝবো কি করে? আমি এত দূর থেকে বুঝতে পারবো তোর কিসে অভিমান হয়েছে? পিহু এবার কেঁদে দেয়। পিহুর চোখে পানি দেখে সাদী ভরকে যায়। মনের মাঝে কু ডেকে ওঠে সাদীর। সাথে সাথে উত্তেজিত হয়ে বলে ওঠে, এই জান কি হয়েছে? আমার কলিজা দুটো কই? আমার সাদাফ রাদিফ কই? বল। এই জান কি হয়েছে? সাদীর এমন চিন্তিত কণ্ঠস্বর শুনে পিহুর ল্যাপটপে হাত দিয়ে ঘুরিয়ে বিছানায় তার পাশেই শুয়ে থাকা নাড়ি ছেঁড়া মানিক দুটোকে দেখল। সাদীর মতোই ঘুমের ভিতরে ভ্রু কুচকে আছে বাচ্চা দুটো। সাদী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোর কি হয়েছে জান? তুই জানিস তুই আর আমার কলিজাটা দুটো ছাড়া আমি অসহায়। তোদের একটু মন খারাপেও আমার হৃদয় পুড়ে। বল জান কি হয়েছে? পিহু কিছুক্ষণ চুপ থেকে আবেগী কণ্ঠে বলে, আপনি আমাকে মিস করছেন না সাদু? সাদী এবার পিহুর দিকে তাকিয়ে মুখে 2 হাতের ভর দিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে তো মিস করবেন। হুম। মিস করছেন? সাদী হাসে। মেয়েটা এখনও বাচ্চাদের মতোই আছে। হঠাৎ মুড সুইং হয় আর সাদীকে উল্টো পাল্টা প্রশ্ন করে। যেখানে সাদী নিজের জান অব্দি পিহুর নামে কুরবান দিতে রাজি। সাদী এবার স্মিত হেসে বলে, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোকে প্রতি মুহূর্তে ভালোবাসি স্টুপিড। সাদীর কথা শেষ হতেই পিহু চোখের পানি নিয়েই কাঁদতে কাঁদতে বলে, তাহলে বলুন, ফারিনা কে? সাদী স্ক্রিনের ভেতর থেকেই কপাল কুঁচকে বলে ওঠে, হুইস সে? আমি কি করে জানবো? তো বললি কেন? আপনার আলমারির ভেতরে ফাইলে ফারিনার দেয়া লাভ লেটার আছে। সে ভালোবাসে আপনাকে। কথাগুলো একসাথে বলেই পিহু থামে। সাদী আবারও বকে ওঠে, কোন ফাইল? আপনি যেগুলো আমায় চেক করতে বলেছিলেন। ও। শুধুই ও? তো কি বলবো? ফারিনা কে? আসিফের স্টাফ হয়তো। শিওর না, ফাহাদকে জিজ্ঞাসা করে নিস। আমি কেন জিজ্ঞেস করব? আর সে কেন আপনাকে ভালোবাসবে? আপনি তাকে কিছু বলেননি কেন? আমি তো জানি না জান। সে আপনাকে... সাদী থামিয়ে দেয় পিহুকে। তারপরে কাট কাট গলায় বলে, স্টুপিড, জাস্ট স্টপ। সাদীর কথায় পিহুর অভিমানে চোখে পানিতে ভরে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই সাদী গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলে ওঠে, ডাজন্ট ম্যাটার হু ওয়ান্টস মি, মাই হার্ট অনলি ওয়ান্টস ইউ। সাদীর কথায় পিহুর মনে হাসি ফুটলেও কিছু বলে না। সাদী এবার শান্ত কণ্ঠে বলে, আমার আরো 2 দিন সময় লাগতো, তবে আজই ফিরবো। আর ফিরে ওই মেয়েকে জব থেকে বের করব। আমি চাই না সামান্যতম সন্দেহ থাক আমার কলিজাদের মাম্মার মনে, কারণ আমি তাতেই আসক্ত। আরও বেশ কিছুক্ষণ মানবিমানের কথা চলে। সাদী একটা মিটিংয়ের জন্য কল কেটে দেয় আর পিহু তার বাচ্চাদের দিকে ফেরে। তার 2 বছরের দুটো ফুটফুটে ছেলে, একেবারে দুজনেই বাবার ফটোকপি। চোখগুলো টানা টানা, চুলগুলো কিছুটা বাদামি, আর সাদীর মতোই ভরসা। পিহুও মাঝে মাঝে চিনতে পারে না, তবে 2 ভাইয়ের মাঝে রাদীপের ঠোঁটের নিচে তিল আছে আর সাদীপের হাতের তালুতে, এটা নিয়েই চেনে। বাচ্চা দুটো যখন মাম্মা বলে ডাক দেয় পিহুকে, তখন পিহুর মনে হয় দুনিয়ার সব থেকে সুখী মেয়ে সে, সব থেকে সুখী মা আর স্ত্রী। সাদী নতুন বাড়ি কিনেছে, সেই বাড়িতেই গত 1 বছর ধরে থাকছে। আজ বাড়িতে ছোট আকারে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সাদী। ইন্ডিয়া থেকে এসে ফারিনাকে অফিস থেকে বের করতে চেয়েছিল, পরে শুনে ওটা ডাস্টবিনে ফেলতে গিয়ে ভুলক্রমে ফাইলের ভিতরে গেছে। নতুন বিয়ে হয়েছে আর তার হাজব্যান্ডও অফিসের স্টাফ, তাই সাদী আর কিছু বলেনি, তবে ওয়ার্নিং দিয়েছে আর যেন এমন ভুল না হয় সেই জন্য। আজ সাদীর ফ্রেন্ডরাও এসেছে। শিরিন এখনও আছে, আগের থেকে বেশি গুলুমুলু হয়েছে। সাদা রং হওয়ায় বেশ চকচকে বিড়ালটি। সাদীপ আর রাদীপ সারা দিনই প্রায় শিরিনের সাথে খেলায় ব্যস্ত থাকে। সাদী গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। আজ আতিয়া বেগম বেঁচে থাকলে কত খুশি হতো। এই বাচ্চা দুটোকে নিয়ে কত আদর, কত ভালোবাসা পেত। বাচ্চা দুটোও দাদা দাদির ভালোবাসা পেত। রাত 3টে পর্যন্ত পার্টি করে সবাই চলে যায়। সাদীপ রাদীপ ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। পিহু উপরে আসে, নিজের পরনের সাদার উপরে নীল হলুদের কাজ করা গাউনটার দিকে তাকায়। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ঘুমিয়ে থাকা সাদীপ রাদীপের পরনে থাকা জিন্সের প্যান্ট আর সিল্কের শার্টটা খুলে বাসায় পরা নরম গেঞ্জি সেটটা পরিয়ে দেয়। ইতিমধ্যে সাদী রুমে চলে এসেছে।
পিহুকে সাদীপ রাদীপের পাশে দেখে আস্তে করে শব্দ করে ব্যালকনিতে ডাকে। পিহুও যায় পিছে পিছে। ব্যালকনির দোলনায় বসে। বেশ ঠান্ডা লাগছে। সাদির হাতের পাশে গিটার। পিহু ব্যালকনির কাচের দরজাটা লাগিয়ে দিয়ে সাদির গায়ে গা ঘেঁষে বসে। সাদি পিহুর দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, রাদিফের মাম্মাম শুনছো? হুম। আমাদের সাদিফ বলছিল তার একটা বোন লাগবে। এখন যদি তার মাম্মাম অনুমতি দিত। পিহু ভ্রু কুচকে তাকায় সাদির দিকে। আসলেই সাদীপ আর রাদীপ 1 মিনিটের ছোট বড়। অপারেশন থিয়েটারে পিহুর হাত ধরে সেদিন সাদি বসেছিল। নিজ চোখে পিহুর আর্তনাদ দেখেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ বাবা হতে পেরেছে। পিহু ভ্রু কুচকে বলে, আপনাকে বলেছে? সত্যি। বলতেই পারে। দুজনেই আপনার মতো বদের হাড্ডি। তোকে তোমার মতো স্টুপিড হব? দেখুন ফেলটুস ডক্টর। দেখাও। ছি, অসভ্য লোক। লজ্জা নেই 2 বাচ্চার বাপ হয়েছি। সাদি হাসে, খুব প্রশান্তির হাসি। দোলনায় গা এলিয়ে দিয়ে পিহুকে নিজের কোলে বসায়। তারপরে পিহুর গালে টুকুস করে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি স্টুপিড, খুব ভালোবাসি। পিহু সাদির নাক টেনে বলে, আমিও ভালোবাসি আমার ফেলটুস ডক্টর সাহেবকে, খুব খুব। পিহু থামে। তারপরে আবার বলে ওঠে, সাধু, হুম একটা বাংলা গান শোনাবেন? হুম বাচ্চারা উঠে যাবে। উঠবে না, প্লিজ শোনান না, প্লিজ প্লিজ সাধু। সাদি হাসে। পিহুকে নিজের সাথে জড়িয়ে নেয়। পিহুর লম্বা গাউন দোলনা থেকে নিচে অর্ধেক পড়ে রয়। ব্যালকনিতে বেশ ঠান্ডা লাগছে, তাই নিজের উষ্ণতা খোঁজে পিহুর মাঝে। পিহুর অধর জোড়ায় ঠোঁট ডোবায়। কিছুক্ষণ সেইভাবে রেখে কপালে কয়েকটা চুমু দেয়। পিহু এবার সাদির বুকে মাথা গোজে, আর সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি টেনে এনে খালি কণ্ঠে সুর তুলে গেয়ে ওঠে,